নমস্কার, আমি সাইকোলজিস্ট সময়। আজ আমি আলোচনা করতে চলেছি অটিজমে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ থেরাপি, বিহেভিয়ার থেরাপি নিয়ে। অ্যানালিটিক বিহেভিয়ার অ্যাপ্লিকেশন, বিহেভিয়ার থেরাপি। এটি অটিজম বাচ্চাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা থেরাপি। কেন গুরুত্বপূর্ণ একটা থেরাপি? এই আলোচনায় আসার আগে আমি দেখে নেব যে একজন অটিজম বাচ্চার কি ধরনের বিহেভিয়ারের সমস্যা বা কি ধরনের আচরণ সমস্যা হয় বা কেন আচরণ সমস্যা হয়। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করার সময় বলেছিলাম যে অটিজম বাচ্চাদের সব থেকে গোড়ার যে সমস্যা সেটা হলো সেন্সার সমস্যা। কেমন সেন্সার সমস্যাটা কেন আসে না, তার কারণ হচ্ছে অটিজম বাচ্চারা তার নিজের জগতে ঢুকে থাকে, ফলে বাইরের যা কিছু ঘটনা সে ঘটনা সে সঠিকভাবে সেন্স করতে পারে না। দেখুন, এইখানেও কম বেশি এই যে বাচ্চা নিজের জগতে ঢুকে থাকছে, বাইরের ঘটনাগুলোকে সে সেন্স করছে না, এখানেও না খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছে এই বিষয়টি। এই বিষয়টির কারণেই বাচ্চার আচরণ সমস্যা দেখা যায়। কিরকম? দেখুন, আমি বা আপনি, আমরা যে ধরনের আচরণ করি, মানুষের সাথে কথা বলি, কোনো অফিসে গিয়ে যে ধরনের আচরণ করি, স্কুলে কলেজে যে ধরনের আচরণ করেছি, এই আচরণগুলো আমরা কিভাবে করেছি? এই আচরণগুলো আসলে আমরা প্রত্যেকে দেখে দেখে শিখেছি। আমরা যে ধরনের পরিবেশের মধ্য দিয়ে বড় হই, যে ধরনের পরিবেশে বসবাস করি, সেই ধরনের আচরণ আমরা শিখি। অর্থাৎ আচরণ শেখার একটা গুরুত্বপূর্ণ জায়গা বা একটা মাধ্যম হচ্ছে দেখা। কে কেমন আচরণ করছে সেটা দেখা, কে কিভাবে কথা বলছে সেটা দেখা। এই আচরণটা দেখে দেখে আমরা কপি করি এবং আচরণটা কপি করতে করতে আমরা একটা সময় শিখে যাই। এবং যে যত ভালো আমরা সমাজের আচরণগুলোকে কপি করতে পারি এবং ভালো আচরণটাকে বুঝে নিতে পারি, সে তত ভালো আচরণ করতে পারি। এক্ষেত্রে দেখুন, অটিজম আক্রান্ত বাচ্চারা কি হয়, তারা নিজের জগতে ঢুকে থাকে, ফলে কি হয়, তারা বাইরে কে কেমন আচরণ করছে সেই আচরণটা তারা গুরুত্বই দেয় না। ফলে কেমন আচরণ করতে হয়, কোথায় গেলে কেমন আচরণ করতে হয়, এই ব্যাপারটা তাদের জানা নেই। আর জানা নেই বলেই তাদের প্রত্যেকটা স্টেপে আমরা দেখি আচরণগত সমস্যা হচ্ছে। এইটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে তারা দেখছে না, তাই আচরণগত সমস্যা হচ্ছে। এর সাথে আরও একটা বিষয় থেকে যায়, সেটা অনেক ক্ষেত্রে বাচ্চার সেন্সার ইস্যুর কারণেও আচরণ সমস্যা হতে পারে। অনেক জায়গায় এই ধরনের বাচ্চারা সেন্স করে উঠতে পারে না। যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে, দেখা যাচ্ছে যে একটি বাচ্চা অন্যকে বারবার কামড়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা কি বলবো, এই যে কামড়ে দিচ্ছে এটা তার আচরণগত সমস্যা। হ্যাঁ, আচরণগত সমস্যা। কেন না, কাউকে যে কামড়াতে নেই এটা কিন্তু দেখে শেখেনি, ও নিজের মধ্যে আছে তাই কামড়াচ্ছে, আমরা এটা বলতে পারি। কিন্তু সবসময় এই ব্যাপারটা নয়। এক্ষেত্রে এখানে সেন্সার ইস্যুও কাজ করতে পারে। অর্থাৎ যখন কোনো শিশুর মুখে সেন্সার ইস্যু হয়, সেন্সার প্রবলেম হয়, তখন সেই সেন্সার প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য তার মুখের মধ্যে, তার মাড়ির মধ্যে একটা সমস্যা, একটা ইরিটেশন তৈরি হয়। সেই ইরিটেশন থেকে বেরিয়ে আসার জন্যও সে অনেক সময় কামড়ায়, শক্ত জিনিসকে কামড়ানোর চেষ্টা করে। কামড়ালে কি হয়, তার ইরিটেশনটা কমে যায়। ফলে সে আর বুঝে উঠতে পারছে না, যখন তার মুখের মধ্যে ইরিটেশন হচ্ছে সে আর বুঝে উঠতে পারছে না যে আমি এটা কি করে কমাবো। হয়তো দেখা গেল সে যে কোনো জিনিসকে মুখে নেওয়ার চেষ্টা করছে বা কাউকে কামড়ে দিচ্ছে, এই ধরনের আচরণ, বা কাউকে থুতু দিচ্ছে, এই ধরনের আচরণ করতে থাকে। অর্থাৎ একই দিকে যেমন বাচ্চা আচরণ দেখে না বলে আচরণের সমস্যা হয়, তেমনি আবার সেন্সারের কারণেও, সেন্সারের সমস্যা থাকলেও আচরণ সমস্যা হতে পারে। এই জন্য এখানে খুব সুন্দর করে আইডেন্টিফাই করাটা একটা ব্যাপার, যে একটা বাচ্চা যখন কোনো আচরণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার কারণটা কি। কোথাও কি, যেহেতু সে অটিজম আক্রান্ত, তাহলে কি তার সেন্সার ইস্যুর কারণে এই আচরণটা করছে, না তার এটা সাধারণ বিহেভিয়ার প্রবলেম, এটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার। এই অ্যানালিসিসটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে খুব সহজেই আমরা বাচ্চাকে এখান থেকে বের করে আনতে পারবো। কিরকম না, যদি দেখি যে সেন্সারের কারণে বিহেভিয়ার ইস্যু হচ্ছে, তাহলে আমরা সেখানে সেন্সার থেরাপি ব্যবহার করব। প্লাস তার সাথে আমরা বিহেভিয়ার থেরাপি টেকনিকও ব্যবহার করতে পারি। যদি বিহেভিয়ার থেরাপি টেকনিকের সাথে সাথে সেন্সার থেরাপি টেকনিক একই সাথে ব্যবহার করা হয়, তাহলে দেখবো তার আচরণগত সমস্যাটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আবার যদি দেখা যায় না শুধুই তার আচরণগত সমস্যা, তাহলে সেখানে বিহেভিয়ার থেরাপির যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা যদি আস্তে আস্তে করে ব্যবহার করতে থাকি, তাহলে সে আস্তে আস্তে করে সরে আসতে শুরু করবে। এইভাবে আমাদের প্রথমেই যেটা দরকার, যে একটা অটিজম বাচ্চা কি কি বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, আচরণগত যা যা সমস্যা হচ্ছে, প্রথম উচিত বাচ্চাটাকে 1 সপ্তাহ বা 10 দিনের একটা অবজারভেশনে রাখা। এই যে 1 সপ্তাহ বা 10 দিন অবজারভেশনে রাখা হচ্ছে এবং প্রতিদিন তার যা যা আচরণ সমস্যা হচ্ছে সেগুলোকে একটা জায়গায় নোট করে ফেলা, এইটা মূলত মা বাবারই
মানে কাজ। মা বাবা যেহেতু অনেকক্ষণ বাচ্চাটার সঙ্গে সময় কাটায়, তাহলে মা বাবাই সঠিকভাবে এই জায়গাগুলোকে খুঁজে বের করতে পারবে যে আমার সন্তানের কোথায় কোথায় আচরণ সমস্যা হচ্ছে। সুন্দর করে তার একটা তালিকা তৈরি করে ফেলা। এবার এই তালিকাটাকে নিয়ে এক্সপার্টের সাথে বসা এবং বিষয়টাকে নিয়ে আলোচনা করা, প্রত্যেকটা সমস্যাকে নিয়ে ধরে ধরে আলোচনা করা। যখন প্রতিটা সমস্যাকে নিয়ে ধরে ধরে আলোচনা করা হবে, তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এক্সপার্ট তার নলেজ দিয়ে ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করে নিতে পারবেন যে এই আচরণটা তার সেন্সার ইস্যুর কারণে হচ্ছে নাকি তার নর্মাল বিহেভিয়ার আচরণের জন্য হচ্ছে, এবং যে ধরনের জায়গা থেকে সমস্যাগুলো আসবে সেইগুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী যদি আমরা থেরাপি দিতে থাকি, তাহলে ধীরে ধীরে বাচ্চাটার আচরণ সমস্যাগুলো থেকেও আমরা বের করে আনতে পারবো। অর্থাৎ আমরা আজকে তৃতীয় নম্বর মানে 3টে থেরাপি নিয়ে আলোচনা করে ফেললাম। প্রথমেই বলেছিলাম সেন্সার থেরাপির পর বলেছিলাম অকুপেশন থেরাপির পর আমি আসছি বিহেভিয়ার থেরাপি। এবার দেখুন আমি কেন বলেছিলাম সেন্সার থেরাপিটা খুব গুরুত্বপূর্ণ, গোড়ার থেরাপি কেন বলেছিলাম, তার কারণ এই সেন্সার থেরাপিটা না কম বেশি সবাইকে প্রভাবিত করছে। এই কারণে সেন্সার থেরাপিটা প্রথম, তার সাথে সাথে বাকি থেরাপিগুলোকেও আমাদেরকে চালাতে হবে। এবং এইটা সম্পর্কে খুব ভালোভাবে মানে যে পেরেন্টস এই বাচ্চাকে নিয়ে ভুগছেন, পেরেন্টসের উচিত তার নিজের বাচ্চার সমস্ত সমস্যাগুলোকে সম্পর্কে খুব নিখুঁতভাবে জেনে নেওয়া, এক্সপার্টের সাথে কথা বলে আলোচনা করে বিষয়টাকে বুঝে নেওয়া। কারণ যত তাড়াতাড়ি পেরেন্টস এই ব্যাপারগুলোকে বুঝে নিতে পারবে, এখানে থেরাপিগুলো ভয়ঙ্কর কিছু থেরাপি নয়, যদি বুঝে নিতে পারে খুব সহজেই একটা টিমওয়ার্কের মধ্য দিয়ে আমরা বাচ্চাগুলোকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারি, যতটা সম্ভব স্বাভাবিক জীবনে ফেরাতে পারি। আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব স্পেশাল এডুকেশন নিয়ে। আমরা পরপর 3টে থেরাপি আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আলোচনা করব স্পেশাল এডুকেশন নিয়ে। স্পেশাল এডুকেশনটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে, এবং স্পেশাল এডুকেশন সম্পর্কে আমি যতটা পারি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব।